আমার মেয়েটা 21 বছর বয়সে একজন কোরিয়ান লোককে বিয়ে করেছিল। তারপর থেকে টানা 12 বছর সে আর বাড়িতে ফেরেনি। তবে প্রতি বছর ঠিকই অনেক অনেক টাকা পাঠাতো আমার নামে। গত বড়দিনে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে ওকে না জানিয়ে আমি নিজেই ওর কাছে চলে যাব। কিন্তু দরজা খুলে যা দেখলাম আমি একদম জমে গেলাম সেটা দেখে। সেই সকালটা আমি কোনোদিনও ভুলবো না। হাতে প্লেনের টিকিট, বুকের ভেতর ধুকপুকানি। পুরো 12 বছর পর আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। আমার নাম তৃষা, বয়স 63 বছর। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। অনেক আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। একমাত্র মেয়ে মীরাকে একাই বড় করেছি। মীরা ছোটবেলা থেকে ভীষণ মেধাবী, শান্ত আর খুব সুন্দর ছিল। সবাই বলতো ওর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। সত্যি সেটাই হয়েছে, তবে সেটা শুধু বাহিরের মানুষের চোখে। 21 বছর বয়সে ওর সঙ্গে পরিচয় হয় কাংজুন নামের একজন কোরিয়ান লোকের। লোকটা ওর থেকে প্রায় 20 বছরের বড় ছিল। আমি প্রথম থেকে আপত্তি করেছিলাম ওদের এই সম্পর্কে, কিন্তু বয়সের এত পার্থক্য, বিদেশে যাওয়া, সব মিলিয়ে আমার অনেক ভয় লাগছিল। কিন্তু মেয়েরা জেদ ধরেছিল যে মা আমি জানি আমি কি করছি। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মেনে বিয়েটা দিতে হয়েছিল আমাকে। বিয়ের 1 মাসের মধ্যেই ও কোরিয়া চলে যায়। সেদিন বিমানবন্দরে ও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। আমিও কাঁদছিলাম, কিন্তু লুকিয়ে রেখেছিলাম সবকিছু। ভাবছিলাম কয়েক বছর পর ঠিকই ও ফিরে আসবে, কিন্তু না, বছর যায়, আরেক বছর যায়। 5 বছর পর আমি প্রশ্ন করা বন্ধই করে দিই তাকে যে সে কেন চলে আসে না এখানে। শুধু প্রতি বছরই আমার নামে অনেক অনেক টাকা এসে পৌঁছাতো। সঙ্গে একটা ছোট চিঠিও লেখা থাকতো। সবসময় লিখতো যে মা নিজে খেয়াল রেখো, আমি ভালো আছি। এই ভালো আছি কথাটাই আমার সবচেয়ে বড় ভয়ের ছিল। একবার ভিডিও কলে কথা হয়েছিল। ওকে আগের মতোই সুন্দর লাগছিল, কিন্তু চোখে যেন একটা অদ্ভুত দূরত্ব ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম ফিরবি না মা? ও একটু চুপ করে বলেছিল মা খুব ব্যস্ত আছে। তারপর আর ওকে জিজ্ঞাসা করিনি। অনেক সময় মারা সত্যিটা জানার ভয়ে হয়তো বা প্রশ্ন করে না। আমিও তেমনটাই করেছিলাম। এদিকে আমার বাড়ি, জীবন সবকিছুই বদলে গেছে সেই টাকার কারণে। সবাই ভাবে আমি অনেক ভাগ্যবতী, কিন্তু তারা তো আর জানে না একটা ভরা প্লেটের সামনে একা একা বসে খাওয়ার কষ্টটা কেমন। প্রতিটা জন্মদিনে আমি আমার মেয়ের জন্য আলাদা করে প্লেট রাখতাম, ওর প্রিয় রান্না করতাম আর বসে বসে একা একাই কান্না করতাম। 12 বছর পর হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেই ওর কাছে চলে যাব। পাশের এক প্রতিবেশীর সাহায্য নিয়ে প্লেনের টিকিট কাটা হলো। জীবনে প্রথমবার প্লেনে উঠলাম, কিন্তু পুরো পথটাই আমার হাত কাঁপছিল। কোরিয়ায় পৌঁছে ঠিকানাটা ধরে একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সিটা একটা বাড়ির সামনে গিয়ে থামলো। দোতলা একটা বাড়ি, বাইরে থেকে সবকিছুই ঠিকঠাক, কিন্তু অদ্ভুত নিস্তব্ধতা। ডোরবেল চাপলাম, কেউ দরজা খুললো না। বাইরে থেকে গেটটা খোলা ছিল, এজন্য আমি একাই ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। সবকিছু এত পরিপাটি, কিন্তু কোথাও জীবনের কোনো ছাপ নেই। ড্রয়িং রুমে ঢুকে বুঝলাম কিছু একটা ঠিক নেই এখানে। সবকিছু এতই গুছানো যেন কেউ এখানে থাকেই না। কোনো জুতা ছড়ানো নেই, কোনো কাপড় নেই, কোনো রান্নার গন্ধ নেই। আমি ধীরে ধীরে ডাকলাম মীরা, কোনো উত্তর নেই। রান্নাঘরের দিকে গেলাম, অস্বাভাবিকভাবে সেটা পরিষ্কার। ফ্রিজ খুলে দেখি প্রায় ফাঁকা, সেখানে কিছুই নেই। উপরে উঠলাম, প্রথম ঘরে একটা বিছানা পাতা আছে, একজন মানুষের থাকার মতো। আলমারিতে শুধু মেয়েদের কাপড়, কোনো পুরুষের অস্তিত্বই নেই এখানে। দ্বিতীয় ঘরটা অফিসের মতো, কিন্তু ব্যবহার করা হয় না বলে মনে হলো। কাংজুং এর তো কোনো চিহ্নই নেই এখানে। আমার বুক তখন ধরফর করতে লাগলো। শেষ ঘরটা খুলতেই আমার পা কেঁপে উঠলো। ঘর ভর্তি কার্টুন, কিছু খোলা, ভেতরে একগুচ্ছ টাকা। আমার মাথা ঘুরে গেল। আমি ভাবতে লাগলাম প্রতি বছর যে আমাকে এত এত টাকা পাঠানো হতো, তাহলে এত টাকাই কোথা থেকে এলো, আর এগুলো কেনই বা লুকিয়ে রাখা হয়েছে। হঠাৎ নিচে দরজা খোলা শব্দ হলো, কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর ঠক ঠক, কেউ দরজায় কড়া নাড়লো। আমি স্থির দাঁড়িয়েই রইলাম। মেয়েটা কোরিয়ান একজনকে বিয়ে করেছে, এই কথাটাই ছিল আমার এত বছরের সান্ত্বনা। মনে হতো দূরে আছে ঠিকই, কিন্তু ও সুখে আছে। প্রতি বছর অনেক টাকা পাঠাতো, নিয়ম করেই পাঠাতো। সেই টাকায় আমার সংসার চলেছে, ঋণ শোধ হয়েছে, আমার চিকিৎসা হয়েছে, কিন্তু বুকের ভেতর একটা ফাঁকা জায়গা ছিল। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমি নিচে দৌড়ে নামলাম। দেখি রিমা দাঁড়িয়ে আছে। 12 বছর পর, আগের মতোই সুন্দর, কিন্তু চোখের নিচে কালি, মুখে ক্লান্তি। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। তারপর ও এসে আমাকে জড়িয়ে ধরলো। ওর চোখে কোনো কান্না নেই, শুধু ভারী নীরবতা। আমি কাপা গলায় বললাম এই কেমন জীবন তোর? ও কিছুক্ষণ চুপ করে বলল মা আমি বিয়ে করিনি। আমার মাথা ঝিমঝিম করে উঠলো। আমি জিজ্ঞাসা করলাম কি বলছিস তুই এসব? ও ধীরে ধীরে সব বলল। ও বলল 12 বছর আগে আমাদের দারিদ্রতা আর ঋণের চাপে ও বিদেশে কাজ করতে যায়। সেখানে এক ধনী লোকের সাথে ও সম্পর্ক হয়ে ওঠে। বিয়ে নয়, একটা চুক্তি হয় তাদের মধ্যে। ওকে সবসময় নিখুঁত থাকতে হতো, হাসতে হতো, চুপ থাকতে হতো, এক প্রকার অভিনয় করতে হতো জীবনের সাথে। রিমার মুখ থেকে এসব কথা শুনে আমি পাথর হয়ে গেলাম। এরপর ও বলতে লাগলো মা জানো এই টাকাগুলো আমার সময়ের দাম, আমার জীবনের অংশ দিয়ে উপার্জন করা। আমি কান্না চেপে জিজ্ঞাসা করলাম এত কিছু সহ্য করলি কেন মা? তখন ও মৃদু হেসে বলল তোমার চিকিৎসা, আমাদের ঋণ। আমি না করলে এগুলো কে করতো মা? রিমার কাছ থেকে আরো জানতে পারলাম একটা চুক্তি আছে যেটাতে সে আবদ্ধ হয়ে আছে। মেয়াদ শেষ হওয়ার আগে ছাড়তে গেলে সব টাকা ফেরত দিতে হবে, বিশাল অঙ্কের টাকা। এখনো 2 বছর বাকি আছে। এসব শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার মেয়ে একটা অদৃশ্য কারাগারে বন্দী হয়ে আছে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠলো। ওর মুখটা বদলে গেল, কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে গুছিয়ে নিল। একটা নিখুঁত মানুষ হয়ে গেল আবার। আমি বুঝলাম এই অভিনয়টাই ওর প্রতিদিনের জীবন। সেই রাতে আমরা পাশাপাশি শুয়েছিলাম। আমি ওর হাত ধরে বললাম আমি টাকা চাই না মা, আমি তোমাকে চাই। ও চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল আমি ভয় পাই মা, অনেক ভয় পাই। পরের দিন ও আমাকে একটা ছোট বাড়িতে নিয়ে গেল আর বলল ওই বাড়িতে ও নাকি নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিল। এরপর আমি ওকে বললাম ঠিক আছে আমরা 2 বছর অপেক্ষা করবো না, আমরা
এখনই সবকিছু শেষ করব। এজন্য আমরা সবকিছু বিক্রি করলাম, বাড়ি জিনিসপত্র। উপর থেকে অনেক চাপ আসতেছিল, ফোন আসতেছিল, হুমকিও দেওয়া হয়েছে আমাদের, কিন্তু আমরা মা আর মেয়ে দুজনে মিলে ভাঙেনি। শেষমেশ সেই দিন এলো, আমরা সব টাকা নিয়ে গেলাম, চুক্তির লোকটা সামনে রাখলাম। সে ঠান্ডা চোখে তাকিয়ে বলল সবকিছু শেষ। আমরা বের হয়ে চলে এলাম সেখান থেকে। রোদ উঠেছিল, রিমা গভীর শ্বাস নিল, তার মুখে এক ধরনের শান্তি যেটা আমি কোনোদিনও দেখিনি। আমরা দেশে ফিরে এলাম নিঃশব্দে, দুটি ব্যাগ নিয়ে নতুন করে শুরু করলাম আবার। রিমা একটা ছোট রেস্টুরেন্ট খুললো। প্রথম দিন একজন রিক্সা চালক খেয়ে বলল খুব ভালো হয়েছে খাবার। সেই কথায় ওর চোখ জ্বলে উঠলো। দিন যেতেই লাগলো, কষ্ট ছিল কিন্তু মিথ্যে ছিল না। একদিন দেখলাম রোদে দাঁড়িয়ে টেবিল মুছছে, মুখে শান্ত হাসি ওর। সেই মুহূর্তে আমি বুঝলাম আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম, কারণ স্বাধীনতার দাম যতই হোক না কেন সেটা সবসময় সার্থক হয়, মুক্তির পথ হয়। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।